এশিয়া প্যাসিফিক নিয়ে কেন বিশ্ব শক্তির টানাটানি? বর্তমান বিশ্বের মানচিত্রের দিকে তাকালে আপনি ঠিক কোন জায়গাটিতে সবচেয়ে বেশি আলোড়ন দেখতে পাচ্ছেন? ঠিক ধরেছেন, এশিয়া প্যাসিফিক। একসময় যে অঞ্চলকে বলা হতো ভবিষ্যতের অর্থনৈতিক চালিকা শক্তি, আজ তা দাঁড়িয়ে আছে সামরিক সংঘাতের এক ভয়াবহ প্রান্তসীমায়। দক্ষিণ চীন সাগর থেকে শুরু হওয়া তাইওয়ান প্রণালী, প্রতিটি ঢেউয়ে এখন বারুদের গন্ধ। আজ আমাদের বিশেষ প্রতিবেদনে আমরা ব্যবচ্ছেদ করব কেন বিশ্বের বড় বড় শক্তিগুলো এই অঞ্চলে তাদের ভাগ্য নির্ধারণের লড়াইয়ে নেমেছে। দক্ষিণ চীন সাগর, মালিকানা বনাম সার্বভৌমত্ব। দক্ষিণ চীন সাগরের দখল নিয়ে লড়াই এখন আর কেবল মৌখিক বিতর্কের সীমাবদ্ধ নেই। বেইজিং এই সাগরের প্রায় 90% এলাকাকে তাদের নিজেদের সীমানা হিসেবে দাবি করে আসছে। কিন্তু 2022 থেকে 2026 এই 4 বছরে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলেছে। ভিয়েতনাম, ফিলিপাইন এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলো এখন আর চুপ করে বসে নেই। সর্বশেষ তথ্য অনুযায়ী ভিয়েতনাম স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে তাদের নির্মাণ কাজ এতটাই দ্রুতগতিতে বাড়িয়েছে যে তা চীনের তৈরি করা কৃত্রিম দ্বীপগুলোকে টেক্কা দিচ্ছে। অন্যদিকে চীনা কোস্টগার্ডের জাহাজগুলো ক্রমাগত ফিলিপাইনের উপকূলে এবং বিতর্কিত স্কারবোরো শোল এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। চলতি মার্চের তৃতীয় সপ্তাহে ফিলিপাইনের অভিযোগ, চীনা কোস্টগার্ডের হাই প্রেশার ওয়াটার ক্যানন হামলায় তাদের জেলে ও নৌকর্মীরা আহত হয়েছে। ম্যানিলা স্পষ্ট জানিয়েছে তারা চীনের এই একতরফা সার্বভৌমত্বের দাবিকে স্বীকৃতি দেয় না। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ চীন সাগর এখন এমন একটি প্যান্ডোরার বক্স হয়ে উঠেছে যা যে কোনো সময় বড় ধরনের আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে। তাইওয়ান স্নায়ুযুদ্ধের নতুন এপিসেন্টার। দক্ষিণ চীন সাগর যদি আগ্নেয়গিরি হয়, তবে তাইওয়ান প্রণালী হলো তার জ্বালামুখ। বেজিংয়ের 2022 থেকে 26 সালের সরকারি রিপোর্টগুলোতে তাইওয়ান নিয়ে ভাষা আগের চেয়ে অনেক বেশি কঠোর হয়েছে। আগে যেখানে তাইওয়ানের স্বাধীনতা রোধের কথা বলা হতো, এখন সেখানে ব্যবহৃত হচ্ছে ক্র্যাকডাউন অন তাইওয়ান ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা। মার্চের শুরুতে আমরা দেখেছি চীনের সামরিক বিমানগুলো তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন বা ADIZ এ তাদের নিয়মিত হানা আবার শুরু করেছে। দীর্ঘ 2 সপ্তাহের বিরতির পর 13 মার্চ থেকে হঠাৎ করে বড় পরিসরে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়া কোনো সাধারণ ঘটনা নয়। বিশ্লেষকদের মতে চীন এখন কেবল মহড়া দিচ্ছে না, তারা কার্যত একটি ব্লকেড বা অবরুদ্ধকরণ কৌশলের প্রস্তুতি নিচ্ছে। তাইওয়ানের কোস্টগার্ডও বসে নেই, তারা মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও ফিলিপাইনের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদানের সক্ষমতা বাড়াচ্ছে। ওয়াশিংটন স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে তাইওয়ান প্রণালীর স্থিতি নষ্ট হলে বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব পড়বে মারাত্মক। বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি কি বিপন্ন? কেন এশিয়া প্যাসিফিক নিয়ে এত উত্তেজনা? উত্তরটা লুকিয়ে রয়েছে বাণিজ্যের নৌপথে। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 1/3 পণ্য এই জলপথ দিয়ে যাতায়াত করে। এই অঞ্চলের স্থিতিশীলতা সরাসরি প্রভাব ফেলে ভারতের রপ্তানি, মার্কিন প্রযুক্তির সরবরাহ চীন এবং ইউরোপের শক্তি আমদানির ওপর। একাধিক আন্তর্জাতিক সংস্থা 2026 সালের অর্থনৈতিক আউটলুকে সতর্ক করেছে যে যদি দক্ষিণ চীন সাগরে কোনো সামরিক সংঘাত শুরু হয়, তবে তা বিশ্বকে এক গভীর মন্দার দিকে ঠেলে দেবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত উত্তেজনা সত্ত্বেও এই অঞ্চলের দেশগুলো অর্থনৈতিকভাবে একে অপরের ওপর প্রচণ্ড নির্ভরশীল। একদিকে চীন ও জাপানের বাণিজ্যিক বন্ধন, অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে চীনের বিনিয়োগ। এই পরস্পর বিরোধী পরিস্থিতি এশিয়া প্যাসিফিককে এক অদ্ভুত স্ট্র্যাটেজিক হেজ বা কৌশলগত সংকটে ফেলেছে। 2026 সালে এসে যুদ্ধের সংজ্ঞা বদলেছে। এখন কেবল বিমান বা যুদ্ধজাহাজ দিয়ে যুদ্ধ হয় না, চীন এখন ড্রোন ব্যবহার করে ভুয়ো সংকেত পাঠিয়ে বিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার কৌশলয়ে কাজ করছে। তাইওয়ান প্রণালীর আশেপাশে ড্রোন দিয়ে এমন নয়েজ তৈরি করা হচ্ছে যে আসল হুমকি আর নকল হুমকি শনাক্ত করা প্রায় কঠিন। এটি প্রথাগত সামরিক শক্তির বাইরে এক অদৃশ্য লড়াই। এই কগনিটিভ ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন ভূ রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। তবে কি কোনো পথ খোলা আছে? বর্তমানে এশিয়া প্যাসিফিকের এই অস্থিরতা কেবল কয়েকটা দেশে অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এমন এক সংকট যার উপর নির্ভর করছে আগামী দশকের বিশ্ব ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার প্রতিযোগিতা এখন আর কেবল বাণিজ্যিক শুল্কের লড়াই নেই, এটি এখন সিস্টেম্যাটিক রাইভালরি বা ব্যবসা পরিবর্তনের লড়াই। তবে কি সংঘাত অনিবার্য? সব বিশ্লেষক তা মানতে নারাজ। এই অঞ্চলের দেশগুলো এখন আঞ্চলিক জোটগুলোকে আরও শক্তিশালী করার দিকে ঝুঁকছে, যাতে কোনো একক শক্তির ওপর নির্ভর না করে তারা নিজস্ব নিরাপত্তার চাবিকাঠি হাতে রাখতে পারে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, শক্তির দম্ভ আর কূটনীতির সূক্ষ্ম সুতোর এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হবে কে? সংঘাত নাকি শান্তি?